আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত। নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক। প্রার্থিতা ফিরে পেলেন আরও 28 জন, বাতিল 5। ভারতের ত্রিপুরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ। হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, ওয়াইসি। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে ইরানে বিক্ষোভ অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীগুলির ব্যাপক সংঘর্ষের ঘটনায় ছোড়া গুলিতে টেকনাফে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতাল নেয়ার পথে উক্ত কিশোরী মারা যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ সহ গাড়ি ভাঙচুর চালায়। রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে। রোববার ভোরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইকিং তেচ্ছো ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 দিন ধরে হোয়াইকিং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়। হোয়াইকিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র্যাব, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, জামায়াতের জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি, স্থানীয় চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর 37 জন সদস্যকে বিজেপি পুলিশ হেফাজতে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। এর আগে গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহমুদ এই রিটটি করেছেন। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। গত 26 ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। অপরদিকে জাতীয় পার্টি, আনিসুল ইসলাম ও জেপির নেতৃত্বাধীন আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 119 আসনে 131 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 23 ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার সকালে জামায়াতের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়, আজ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে এক বিশেষ সাক্ষাতে জাতীয়
নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। এর আগে গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাভসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, 12 জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ সকাল 10টায় আপিল শুনানি শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত। শুনানিতে 28 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুপুর 12টা পর্যন্ত 35 জনের শুনানি করে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন। সেখানে 28 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি। 5 জনকে বাতিল করা হয়েছে আর 2 জন প্রার্থীর সিদ্ধান্ত অপেক্ষমান রাখা হয়েছে। 5 দিন আপিল আবেদন গ্রহণ শেষে গতকাল শনিবার শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনে 52 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 15 জনের মনোনয়নপত্র এবং স্থগিত আছে 3টি আপিল। সীমানা জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশনার দায়িত্বে থাকা সংস্থাটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় সম্প্রদায় ভিত্তিক একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাব্বির আলীর কাছে পূজার চাঁদা দাবি কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত 5 থেকে 6 জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি ঘর ও দোকান পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সেবা বন্ধ সহ কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে ফটিকরয় থানার কুমারঘাট এলাকায় একটি স্থানীয় মেলার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষের আগুন লেগেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে এক সম্প্রদায়ের লোকজন কাঠের দোকান সহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় এবং একটি উপাসনালয় ভাঙচুর করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুমারঘাট মহকুমা এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সেবা 48 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর এলাকায় টহল চালাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালকা লাঠিচার্জ এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত 8 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তেজনা ও সহিংসতা পুনরায় না ঘটাতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। 163 ধারার আওতায় নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। কারণ হিসেবে তিনি বলেন, ভারতের সংবিধান সকল সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয়। তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, ওয়াইসি অর্ধসত্য উপস্থাপন করেছেন, কারণ মুসলিম অনেক নারী হিজাব পরার বিরোধী। শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুর এক নির্বাচনী সমাবেশে ওয়াইসি বলেন, পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে শুধুমাত্র একটি ধর্মের ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লেখা ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি মেয়রও হতে পারেন। তিনি আরো বলেন, সর্বশক্তিমানের রহমতে এমন দিন আসবে যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউই থাকবো না, কিন্তু হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। ওয়াইসি বলেন, আমি নিশ্চিত যে সেই দিন অবশ্যই আসবে। আপনারা মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন তা বেশি দিন টিকবে না। ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার মধ্যেও শনিবার রাতেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী স্লোগানে আবারও মুখর হয়ে ওঠে রাজপথ। প্রাণঘাতী দমন পীড়নের পরও গত 3 বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন থামেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 2 সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আন্দোলন ধর্মীয়
শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে রূপ নেয়। তবে ইরান সরকার এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সহিংসতায় এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। শনিবার তারা সতর্ক করে জানায়, দমনপীড়ন আরও অব্যাহত আকার নিতে পারে। বৃহস্পতিবার থেকে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলায় দেশ থেকে তথ্য আসা প্রায় বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ওই সময় থেকে ইরানে প্রায় কোনো সংযোগই নেই। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।